আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার 4 চোর এক বাড়িতে চুরি করতে গিয়ে মুখোমুখি হয় এক ভয়ঙ্কর গুন্দিকের। এই গুন্দিক না তো ছিল মানুষ, না ছিল জিন। এক ভয়ানক শক্তিসম্পন্ন রহস্যময় নারী, যার কাছ থেকে কেউ কখনো বেঁচে ফিরতে পারে না। শুধুমাত্র গুন্দিকই নয়, সেখানে আরও এক ভয়ানক ক্রিয়েচারও রয়েছে, যা জেগে উঠেছিল সেখানে এক চোরের প্রেগনেন্ট স্ত্রী এসে পৌঁছানোতে। এখন ওই গুন্দিক এবং ক্রিয়েচার চাইছিল বাচ্চাটিকে খেয়ে ফেলতে। এমন পরিস্থিতিতে ইব্রাহিম কি পারবে তার স্ত্রী সন্তানকে বাঁচিয়ে নিয়ে এই বাড়ি থেকে বেঁচে ফিরতে, নাকি সকলের মতো তারাও বলি হবে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যেটা একটা মিথিক্যাল ক্রিয়েচার নিয়ে তৈরি করা হয়েছে। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় 1988 সালে দক্ষিণ সমুদ্র তীরের এক এলাকায়। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হয় গুন্দিকের কথা। গুন্দিক শব্দটির সাধারণ মানে হলো মিস্ট্রেস বা রক্ষিতা। তবে এই গুন্দিক কিছুটা ভিন্ন। আগের কালের রাজাদের একজন গুন্দিক থাকত, যাকে অন্য রাজ্য থেকে আনা হতো। এরা সাধারণত মেয়ে না, এদের কাছে থাকতো আধ্যাত্মিক ক্ষমতা, এবং এরা রাজাদের রাজনীতি এবং ক্ষমতার লড়াইয়ে সাহায্য করত। নানান কিছু অর্জন করতে রাজরাজারা গুন্দিকদের ব্যবহার করত। মানা হয় যে আজও গুন্দিক রয়েছে, যারা সাধারণত হাই র্যাঙ্ক মিলিটারি অফিসারদের সাথে থাকে। আর বর্তমানে সবথেকে খ্যাতিমান গুন্দিক থাকে দক্ষিণ সমুদ্রের এলাকায়। এরপর আমরা সেই গুন্দিকের বাড়ি দেখতে পাই, যেখানে কিছু মিলিটারি অফিসাররা এসেছিল। তাদের সাথে বিরাট এক বক্স। একজন লোক এসে সিনিয়র মিলিটারি অফিসারকে জেনারেল বলে সম্বোধন করে। ওই ব্যক্তি বলে সে এখনো পর্যন্ত জেনারেল হয়নি, সে কর্নেল। কথা বলে সে একটি ছোট্ট বক্স ভর্তি সোনার বার এগিয়ে দেয়। তখন ওই লোকটি চকচকে চোখে বারগুলো দেখতে দেখতে বলে, এখনো হয়নি তো কি হয়েছে, অতি শীঘ্রই সে হয়ে যাবে। কর্নেল কারো কথা জিজ্ঞাসা করলে লোকটি বলে আসছে, সে তৈরি হচ্ছে। এরপর সে জিজ্ঞাসা করে তার অন্য জিনিস কোথায়, তার ভোগের জিনিস আনা হয়েছে তো। তখন কর্নেল তার আনা বড় বক্সটি দেখায়। সব দেখে লোকটি খুশি হয়ে যায় এবং হাত তুলে বলে কর্নেল বুং পিন্টু খুব শীঘ্রই জেনারেল হয়ে যাবে। লোকটি তাকে ভেতরের ঘরে নিয়ে যায়। সে কর্নেলের সাথে আসা বাকিদেরকে তাদের সাথে আসতে নিষেধ করে। তাদের অন্য ঘর দেখিয়ে দেওয়া হয়। যেতে যেতে লোকটি বলতে থাকে কর্নেল যেন ভয় না পেয়ে এগিয়ে যায়, সে যেন পিছপা না হয়। পুরো দেশ তার জেনারেল হওয়ার অপেক্ষায় রয়েছে। তার মতো একজন মানুষেরই ওই পজিশনে যাওয়া উচিত। তাকে তার লক্ষ্য অর্জন করতে হবে, তাই সে যেন কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যায়। এখন কর্নেল স্বর্ণের ওই ছোট্ট বক্সটি নিয়ে একটি ঘরে চলে যায়। সেখানে এক বিরাট বড় সাপ ছিল, যা দেখে সে ভয় পেয়ে যায়। আর এরপর সে পাশের ঘরে যায়। বিশাল এই ঘরটিতে মোমের আলো জ্বলছে, চারদিকে রহস্যময় পরিবেশ। হঠাৎ করেই এক নারী কণ্ঠ শোনা যায়, যে কিনা তাকে জেনারেল বলে সম্বোধন করে এবং বসতে বলে। একটু পরেই একজন মহিলা সেখানে প্রবেশ করে। খুবই সুন্দরী এই মহিলাই হলো এই অঞ্চলের সেই বিখ্যাত গুন্দিক। সে কর্নেলের কাছে এগিয়ে যায় এবং স্বর্ণ ভর্তি বাক্সটি তার কাছ থেকে নিয়ে নেয়। আর এরপর সে তার চুলের কাঁটা দিয়ে কর্নেলের হাতে একটা কাট করে, যে রক্ত সে গ্লাসের পানীয়তে মিশিয়ে খেয়ে ফেলে। সেই সাথে স্বর্ণের বারগুলোর মধ্য থেকে একটা বার তুলে তাও খেয়ে ফেলে। এই সব কিছু দেখে কর্নেল অবাক হয়ে যায়। অন্যদিকে কর্নেলের লোকরা বড় বক্সটি নিয়ে একটা বিশেষ ঘরে যায়। বক্সটি খুলতেই আমরা দেখতে পাই ভেতরে একটা বাচ্চা ছেলে। ওই লোকটি অর্থাৎ সামির বাচ্চা ছেলেটিকে শুইয়ে দেয় এবং তার হাত পা বেঁধে দেয়। এদিকে গুন্দিক মহিলাটি নিজের কাপড় খুলতে থাকে এবং সেই কাপড়ে কর্নেলের চোখ বেঁধে দেয়। এরপর সে গুনগুন করে মন্ত্রের মতো কিছু একটা বলতে থাকে। অন্যদিকে সামির একটা ধারালো অস্ত্র দিয়ে ওই ছেলেটিকে হত্যা করে। সাথে সাথে ছেলেটির রক্ত একটা নল দিয়ে গুন্দিকের ঘরে যেতে থাকে এবং সেই রক্ত দিয়ে গোসল করে নেয় গুন্দিক। তার চোখে এক পাশবিক হাসি। এরপর দৃশ্য চলে যায় 2003 সালে। আমরা ওসমান নামের একজন লোককে দেখতে পাই। তার জেল হয়েছিল খুনের দায়ে 12 বছরের। তবে তার ভালো ব্যবহারের কারণে 6 বছর বাকি থাকতেই তার সাজা মাফ করে দেওয়া হয়েছে। 6 বছর পর আজ সে জেল থেকে ছাড়া পাবে। একটা সিগারেট শেষ করে জেল থেকে বের হয়ে আসে ওসমান। বাইরে এসে ওসমান তার মেয়ে মারিয়ামকে দেখতে পায়। মেয়েকে এত বছর পর দেখে সে প্রথমে তো খুবই খুশি হয়ে যায়।
তবে পরে যখন মারিয়াম ট্যাক্সি থেকে নেমে আসে তখন ওসমান দেখতে পায় যে তার মেয়ে গর্ভবতী। ওসমান এতে করে গম্ভীর হয়ে যায় এবং জিজ্ঞাসা করে বাচ্চাটির বাবাকে, অর্থাৎ সে অবিবাহিত মেয়েকে রেখে গিয়েছিল যে কিনা এখন গর্ভবতী। তখনই মারিয়াম যে ট্যাক্সিতে করে এসেছিল সেই ট্যাক্সির ড্রাইভার নেমে আসে এবং তাকে সালাম জানিয়ে বলে তার নাম ইব্রাহিম, সেই হলো মারিয়ামের সন্তানের বাবা। ওসমান এতে করে রাগান্বিত স্বরে বলে ট্যাক্সি ড্রাইভারের সাথে সে কি করে এসব করল। মারিয়াম বলে তারা বিবাহিত আর ইব্রাহিম তার স্বামী। ওসমানের মেয়ের ওপর রাগ হলেও কিছু করার থাকে না, সে তার মেয়ের সাথে বাড়িতে চলে যায়। মন থেকে সে তার মেয়ের বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন তারা যখন খেতে বসে তখন টিভিতে একটা নিউজ চলছিল, সেখানে আমরা শুরুর ওই কর্নেলকে দেখতে পাই যে এখন জেনারেলে পরিণত হয়েছিল। শুধুমাত্র তাই নয়, সে দেশের প্রেসিডেন্ট হতে চলেছে। যাই হোক, এখন খেতে খেতে ওসমান নানান রকম কথা বলতে থাকে। একবার বলে ইসলামে অভিভাবক উপস্থিত না থাকলে বিয়ে বৈধ হয় না, বিশেষ করে মেয়ের অভিভাবক থাকতে হয় এবং এতে করে সন্তানও বৈধ হয় না। মরিয়াম এতে করে কিছুটা রেগে গিয়ে বলে অবৈধ সন্তান বলতে কিছুই নেই। আর বিয়েতে তার মামা রেজা উপস্থিত ছিল, যে কিনা ওসমানের অবর্তমানে তার গার্জিয়ান। ওসমান বলে তার রেজা মামা তার রক্তের সম্পর্কের না, তাই তার অভিভাবক হতে পারে না। তখন ইব্রাহিম এই ব্যাপারে হাদিসের আলোকে কিছু কথা বলতে চাইলে ওসমানের ভয়ে সে বলতে পারে না, বরং চুপ করে যায়। ওসমান তাকে কোনো কথা বলতে নিষেধ করে। ইব্রাহিম এখানে তাকে বাবা বলে ডাকলে ওসমান বলে সে তার বাবা না, সে যেন তাকে বাবা বলে না ডাকে। এবার মারিয়াম বাবাকে চুপ করিয়ে দেয়। মারিয়াম বলে ইব্রাহিম ভালো ছেলে, সে তাকে যেমন ভাবছে তেমন সে না। মারিয়ামকে দেখাশোনা করার জন্য জাকার্তা থেকে পড়াশোনা ছেড়ে সে এখানে চলে এসেছে। না হলে তার বাবা যখন জেলে গিয়েছিল ওই সময় তার পাশে কেউই ছিল না, ছিল শুধু পাওনাদাররা, যারা তার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। ওসমান আর কিছুই বলে না। ওই রাতে ওসমান দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। ওই সময় বাইরে ইব্রাহিম এবং মারিয়াম খুনসুটি করছিল। মারিয়াম থেকে জিজ্ঞাসা করে সে সারাক্ষণ কেন বাচ্চাদের জন্ম সংক্রান্ত বই পড়তে থাকে। ইব্রাহিম বলে তাকে প্রস্তুত হতে হবে। এই সময় ইব্রাহিমের মা কল করে এবং জানায় ইব্রাহিমের বাবা খুবই অসুস্থ, সে যেন এসে দেখে যায়। ইব্রাহিম বলে সে চেষ্টা করবে। তখন মারিয়াম ইব্রাহিমকে বোঝায় যে তার উচিত তার বাবার সাথে যত সমস্যা আছে সব সমাধান করে নেওয়া এবং বাবার সাথে কাজ করা। এখন ইব্রাহিম বাবার সাথে দেখা করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে হ্যান্ডশেক করে ওসমান থেকে বিদায় নিতে চায়, তবে ওসমানের চোখ দেখে ভয় পেয়ে সে আর সাহস পায় না। ওসমান এখানে মারিয়ামকে ইব্রাহিমের বাবার কথা জিজ্ঞাসা করলে সে বলে ইব্রাহিমের বাবা অনেকদিন যাবৎ অসুস্থ। ওসমান জানতে চায় ইব্রাহিমের বাবার পেশার সম্পর্কে, যার প্রতি উত্তরে মারিয়াম বলে সেও ওসমানের মতোই অপরাধী। একথা শুনে ওসমান বলে সে অপরাধী নয়, বরং সে তো তার স্ত্রীর হত্যাকারীদেরকে শায়েস্তা করার জন্য জেলে গিয়েছিল। তখন আমরা আরও জানতে পারি যে খুন করা ছাড়াও ওসমান একজন চোর ছিল। অন্যদিকে ইব্রাহিম হসপিটালে তার বাবার কাছে যায়। এখানে সে তার মায়ের কাছ থেকে জানতে পারে তার বাবার অবস্থা খুবই খারাপ, তার শরীরের সব অর্গান ফেল হয়ে গিয়েছে। ডাক্তারদের আর কিছুই করার নেই, তারা ইব্রাহিমের বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। এখানে থাকলে শুধু শুধু টাকা খরচা হবে, তার ঠিক হওয়ার কোনো রকম সম্ভাবনাও নেই। সেই সাথে তাদের কাছে এনাফ টাকাও ছিল না। এদিকে বাড়িতে মারিয়ামের প্রচণ্ড ব্যথা ওঠে। ওসমান মেয়েকে সামলায় এবং বলে সে সি সেকশন করবে কিনা। উত্তরে মারিয়াম বলে এতে অনেক টাকা খরচ হবে আর তাদের কাছে এত টাকা নেই। তার প্রেগনেন্সিতে এমনিতে একটু কমপ্লিকেশন আছে, তবে মারিয়াম অপেক্ষা করছে ঠিকমতো ভাবে নর্মাল ডেলিভারি হওয়ার। এমন সময় একটি ফোন কল আসে। টনি নামের একজন লোক ওসমানকে ফোন করে। সে তার পূর্ব পরিচিত। টনি ওসমানকে অটো বলে ডাকে এবং তাকে জানায় যে তার জন্য একটা বিশেষ কাজ রয়েছে। কাজটি হলো জেনারেলের রক্ষিতার বাড়িতে চুরি করতে হবে। তাদের কাছে খবর আছে জেনারেলের রক্ষিতার প্রচুর স্বর্ণ রয়েছে, আর ওই স্বর্ণই তাদেরকে চুরি করে আনতে হবে। তার যে পুরনো টিম, যে 3 জনকে নিয়ে সে আগে কাজ করত, তাদেরকেই নিয়ে যেতে হবে। অন্য কেউ হলে হবে না, তাদেরকেই লাগবে। আর তারা হলো সাউথ, ফার্সি এবং সুরিয়া। টনি বলে যদি তারা এই চুরি করতে চায় তাহলে তাদের আগামীকালই করতে হবে, তা না হলে তাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কাল যেন কাজ শেষ হয়ে যায়। ওসমানের কারণ জিজ্ঞাসা করলে টনি বলে তা ওসমানের জানার প্রয়োজন নেই, সে তার কাজ ঠিকঠাক করে করলেই হলো।
এবার ওসমান তার কাছ থেকে ঠিকানা জানতে চায়। টনি ঠিকানা দিয়ে ফোন রাখতেই মারিয়াম জিজ্ঞাসা করে সে আবারও তার আগের কাজগুলো শুরু করে দিয়েছে তাহলে। ওসমান উত্তরে বলে তাদের এখন টাকার প্রয়োজন, এই টাকা পেলে মারিয়ামের সি সেকশন করা সম্ভব হবে। ফলে মারিয়ামও আর কিছু বলার সুযোগ পায় না। ওসমান এখন এই কাজে ফিরে যাচ্ছিল শুধুমাত্র তার মেয়ের কথা ভেবে। এখন সে তার লোকদেরকে একত্রিত করতে শুরু করে। প্রথমেই সে চলে যায় সাউদ অর্থাৎ সালমানের বাড়িতে। সকলের এক একটা হাইড নাম ছিল। এখন সাউদের মেজাজ ভীষণ খারাপ ছিল। সে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল। তবে পুরনো বন্ধুকে দেখে সে সব রাগ ভুলে ভীষণ খুশি হয়ে যায়। সাউদ এখানে তাকে স্বাগত জানায়। ওসমান যখন বলে তারা কাজ শুরু করবে তখন সে আরও বেশি খুশি হয়ে যায়। এরপরে তারা যায় ফার্সি অর্থাৎ রেজার কাছে। এই রেজা হলো ওসমানের স্ত্রীর ভাই এবং মারিয়ামের মামা, যে কিনা তাদের বিয়ে দিয়েছিল। এখানে তার কাছে একজন লোক এসেছিল যে কিনা তাকে অনেক ধমকি দিচ্ছিল। আমরা জানতে পারি রেজা এই লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তাই তো লোকটি এখানে তাকে বেশ হুমকি দিচ্ছিল এবং মারধর করছিল। তখন তার দুই বন্ধু আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। লোকটি প্রথমে তাদেরকেও হুমকি দেওয়ার চেষ্টা করে, তবে সালমান পিস্তল বের করলে লোকটি বুঝতে পারে এরা এত সহজ পাত্র না, তাই সে রেজাকে ছেড়ে চলে যায়। পুরনো দুই বন্ধুকে দেখে রেজা ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ইব্রাহিম তার পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। তার মা বলেছে তাকে তার বাবার একটি বাক্স নিয়ে যেতে হবে এবং তার মালিকানা গ্রহণ করতে হবে। এটা ছাড়া নাকি তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করতে পারবে না। এ কারণে সব অর্গান নষ্ট হওয়ার পরও তার নিঃশ্বাস চলছে। আমরা বুঝতে পারি ইব্রাহিমের বাবার সাথে আধ্যাত্মিক কিছু জড়িয়েছিল। এখন সে বাড়িতে ঢুকে দেখতে পায় ঘুটঘুটে অন্ধকার। সে প্রথমেই একটা ম্যাচ জ্বালায় এবং ওই বাক্সটি খুঁজতে থাকে। তখন সে একটি ছায়ামূর্তি দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। সাহস করে সে তার বাবার জিনিসটি খুঁজতে থাকে। ওই সময় সে সামনের টেবিলে একটা ছুরির মতো কিছু দেখতে পায় এবং এগিয়ে যায়। তখনই সেখানে কাফনে মোড়া এক পচং চলে আসে, যাকে দেখে ইব্রাহিম ভয়ানক চমকে ওঠে। পর মুহূর্তেই ওই পচং এবং ছুরি দুটোই গায়েব হয়ে যায় এবং সেখানে একটা বাক্স আসে। এই বাক্সতে ছিল একটি ছোট্ট বই, যাতে তন্ত্রমন্ত্র লেখা ছিল। এটাই তার বাবার সেই সম্পদ। তার বাবা একজন শামান ছিল। তার মায়ের শিখিয়ে দেওয়া মতো সে বলতে থাকে তার বাবার এই সম্পত্তি সে গ্রহণ করছে উত্তরাধিকার হিসাবে। কথাটি বলার সাথে সাথে হসপিটাল থেকে টেলিফোন আসে এবং কেউ একজন ইব্রাহিমের মাকে জানায় যে তার স্বামী মারা গিয়েছে। তখন মাকে মৃত্যুর দোয়া পড়তে দেখে ইব্রাহিম অবাক হয়ে যায়। এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে তা সে বুঝতে পারেনি। এখন এদিকে ওসমানরা সবাই মিলে চুরির প্রস্তুতি নিচ্ছিল। তখন রেজা বলে তাদের মধ্য থেকে একজন এখনো আসেনি। সে হলো সুরিয়া। সে সুরিয়াকে মিস করছে। সুরিয়া অনেক শক্তিশালী জাদুমন্ত্র জানে, আর হয়তোবা সে অমর। তারা আগেও সব চুরি একসাথেই করত, আর এখনও তাকে ছাড়া তারা যেতে চায় না। আর এই কারণেই তারা গিয়ে পৌঁছায় সুরিয়ার বাড়িতে। আর সেখানে গিয়ে তাদের ভুল ধারণা ঘুচে যায়। তারা দেখতে পায় সুরিয়া অমর নয়, বরং সে তো তাদের সকলের আগে মারা গিয়েছে। সুরিয়া আর কেউ নয় বরং ইব্রাহিমের বাবা ছিল। যা শুনে ওসমান তো একদমই হতবাক হয়ে যায়। ইব্রাহিম এখানে তাকে জানায় যে তাকে এবং তার মাকে তার বাবা এই দলের ব্যাপারে এবং সে কিভাবে টাকা কামাতো সেই ব্যাপারে সবকিছু খুলে বলেছিল। সে তাদের তিনজনের কথা সবই বলেছে, তাই ইব্রাহিম তাদের সম্পর্কে খুব ভালো মতো করেই জানে। ওসমান এখানে ইব্রাহিমকে জিজ্ঞাসা করে যে তার বাবা তো হারাম পথে কামাই করত, আর এতে তার কোনো সমস্যা ছিল কিনা। ইব্রাহিম বলে যে তার পরিস্থিতি এমন ছিল যে এইসব নিয়ে ভাবার সময় ছিল না। এছাড়া তার বাবা কখনো কারোর ক্ষতি করেনি। ওসমান আবারও জিজ্ঞাসা করে হারামের টাকা এটা জানার পরও সে কেমন ভাবত তার বাবাকে নিয়ে। ইব্রাহিম এবার শ্বশুরের কথায় দ্বিধায় পড়ে যায়। ওসমান জিজ্ঞাসা করে মারিয়ামের সাথে তার পরিচয় কিভাবে। উত্তরে ইব্রাহিম জানায় যে তার বাবা পত্রিকা থেকে জেনেছিল ওসমান জেলে গিয়েছে, তাই সে নিজের ছেলে অর্থাৎ ইব্রাহিমকে বলেছিল ওসমানের পরিবারের দিকে খেয়াল রাখতে। এই কাজ করতে গিয়েই সে মারিয়ামকে দেখে এবং আস্তে আস্তে তার প্রেমে পড়ে যায়। সে মারিয়ামকে বিয়ে করে নেয় যাতে করে ভালোভাবে সে তার দেখাশোনা করতে পারে। রেজাই তাদের বিয়ে দিয়েছিল। মারিয়াম প্রথমে তার বাবার সম্পর্কে তাকে কিছুই বলেনি। সে বলেছিল তার বাবা একজন সৈনিক। জেল থেকে ছাড়া পাওয়ার আগে মারিয়াম তাকে সবটা খুলে বলেছিল। তখন ইব্রাহিম তাকে বলেছিল এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাদের শুধু তাদের সন্তানকে নিয়ে ভাবা উচিত। এই সব কিছু শুনে ওসমান বুঝতে পারে ইব্রাহিম সত্যিই একজন ভালো ছেলে।
তার মেয়ের জন্য এত ভালো ছেলে সে নিজেও হয়তোবা খুঁজে পেত না। এরপর সে তাকে বলে যে তারা যে কাজটি আজ রাতে করতে চলেছে সেখানে ইব্রাহিম তার বাবার জায়গা নিতে চায় কিনা। ইব্রাহিম কিছু না ভেবেই রাজি হয়ে যায়। হয়তোবা সে শ্বশুরকে ইমপ্রেস করতে চায়, আর না হলে টাকার জন্য সে এটা করছিল, কেননা মারিয়ামের সি সেকশন নিয়ে তারও অনেক চিন্তা ছিল। এখন তারা সবাই দলবল নিয়ে ইব্রাহিমের ট্যাক্সিতে চড়ে বসে এবং বেরিয়ে পড়ে অদ্ভুত এক চুরির উদ্দেশ্যে। ওসমান যেতে যেতে সব বুঝিয়ে বলে তারা তাদের কোড নেমগুলো ইউজ করবে, অর্থাৎ রেজা ব্যবহার করবে ফার্সি, ওসমানের নাম হবে অটো এবং সালমানের নাম হবে সাউদ। সেই সাথে ইব্রাহিমের নাম হবে তার বাবার নামে, অর্থাৎ সুরিয়া। বাবা ছেলেকে এখানে একই নাম দেওয়ার ব্যাপারে রেজা আপত্তি জানায়, তবে সালমানের মতে তার নাম বেশি একটা ব্যবহারের দরকার পড়বে না, কারণ সে ভেতরে যাবে না, সে বাইরেই থাকবে এবং বাইরের পরিস্থিতি সামলাবে। এবং তার বাবা যেমন কোনো সমস্যা হলে তন্ত্রমন্ত্র পড়ে সব সমাধান করত, ঠিক তেমনটিই করবে। ইব্রাহিম আগে কখনো এরকম তন্ত্রমন্ত্র করেনি, তবে তাকে বেশ এক্সাইটেড দেখা যাচ্ছিল। সে যে কোনো মতে ওসমানকে ইমপ্রেস করতে চাইছিল। এখন তারা চলে যায় নাই নামের ওই গুন্দিকের বাড়িতে। তবে তারা যখন জানতে পারে ইব্রাহিম তন্ত্রমন্ত্র করতে পারে না, তখন তারা চিন্তায় পড়ে যায়। ইব্রাহিম তাদের চিন্তা করতে নিষেধ করে এবং একটা ছুরি বের করে সামনে গেঁথে দেয়। ওসমান বলে সুরিয়া এরকম কোনো ছুরি ব্যবহার করত না। সালমান বলে এত চিন্তার কিছুই নেই, একজন বাইরে তাদের পাহারা দিচ্ছে, এটাই বড় ব্যাপার, তন্ত্রমন্ত্রের প্রয়োজন পড়বে না। রেজা একটু চিন্তায় পড়ে যায়, কারণ একদম নতুন একজনকে তারা পাহারায় রেখে যাচ্ছে। এখন আর কিছু করার ছিল না, তাই তারা ভেতরে চলে যায়। ভেতরে ঢুকতে গিয়ে সামনে তাদের একজন লোক পড়ে, যাকে তারা অজ্ঞান করে ফেলে এবং বাড়ির ভেতরে চলে যায়। এই বাড়ির পরিবেশ ছিল কেমন যেন অদ্ভুত, গুমটো এবং ছায়া ছায়া। তারা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছিল, তখন আমরা একটা ইজি চেয়ারকে একা একাই দুলতে দেখতে পাই। তারা আলাদা আলাদা হয়ে বাড়ির বিভিন্ন ঘরে যেতে থাকে এবং বাক্স, আলমারি এগুলো খুলে স্বর্ণগুলো খুঁজতে থাকে। এই সময় রেজা নিজের ছায়া দেখে নিজেই চমকে ওঠে। ইব্রাহিম তখন বাইরে বসে বসে সিনিয়রদের অপেক্ষা করছিল। হঠাৎই সে দূরে ছায়া ছায়া কিছু একটা দেখতে পায়। সাদা কাপড় পরা এক মহিলা যেন নাচছে। ইব্রাহিম অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে। এত রাতে এই মহিলা এখানে কোথা থেকে এলো? তখনই পেছন থেকে এক বৃদ্ধা তার গলা চেপে ধরে। সে এতে করে প্রচণ্ড ভয় পেয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে বাড়ির ভেতরে তারা কিছুই খুঁজে পাচ্ছিল না। তাড়াতাড়ি চুরি সেরে এখান থেকে বের হওয়ার জন্য সবাই আলাদা আলাদা জায়গায় খুঁজছিল। ওসমান একটি বড় দামি পেন্টিং দেখতে পায় এবং তার সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে সালমান ঘুরতে ঘুরতে চলে আসে একটা অন্যরকম ঘরে, যেখানে একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে সে দেখতে পায়, যাকে বেঁধে রাখা হয়েছিল। বাচ্চাটি সেখানে ঘুমিয়ে আছে, কিংবা তার জ্ঞান নেই। দেখে মনে হচ্ছে এখানে এই ঘরে মানুষকে অত্যাচার করা হয়। বিখ্যাত মানুষদের এমন অনেক ধরনের আজেবাজে স্বভাব থাকে। এরকম কিছু ভেবে সে তাড়াহুড়া করে মেয়েটির হাত খুলতে শুরু করে। চোর হলেও তার মধ্যে মনুষ্যত্ব ছিল। তার এই বাচ্চা মেয়েটির জন্য অনেক খারাপ লাগছিল। এই কারণেই সে এই বাচ্চা মেয়েটিকে মুক্ত করতে চাইছিল। এমন সময় সামির নামক ওই লোকটি সেখানে চলে আসে, যে কিনা নাইর ব্রোকার, অর্থাৎ সিনেমার শুরুতে আমরা যাকে দেখেছিলাম। সে গান গাইতে গাইতে সেখানে আসে এবং জিজ্ঞাসা করে যে সে রাজার খাবারে হাত দিয়েছে কেন। এই কলি রাজার জন্যই ফুটবে। সালমান অবাক হয়ে জিজ্ঞাসা করে সে এইসব নোংরা কথা কি করে বলছে। এই মেয়েটির বয়স এখনো অনেক কম, তার মনে কি মনুষ্যত্ববোধ নেই? সে এত পাষাণ কি করে? স্বামীর তখন সালমানের ওপর হামলা করে। বাইরে থেকে শব্দ শুনে ইব্রাহিম বুঝতে পারে ভেতরে কোনো সমস্যা হয়েছে, তাই সে তাদেরকে সাহায্য করতে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ির দরজায় দুটো সিম্বল লাগানো ছিল, যা স্পর্শ করতেই হাত পুড়ে যায় ইব্রাহিমের। এটি এক ধরনের প্রোটেকশন, যাতে করে সামান বা পবিত্র মানুষ ভেতরে যেতে না পারে। এখন এরপর তাকে বাধা দেওয়ার জন্য কিছু গার্ড চলে আসে। এই গার্ডরা আসলে কোনো মানুষ ছিল না, বরং এরা হলো কাফনে মোড়া পচং। তারা ইব্রাহিমকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না। ইব্রাহিমও এখানে বেশ ভয় পেয়ে যায়। সে তার বাবার ওই ছুরিটি হাতে নেয় এবং দেখতে পায় এটা কেউ ভেঙে ফেলেছে। এখন এরপর ওই বই নিয়ে সে মন্ত্র পড়তে থাকে, যার ফলে ওই পচংগুলো সেখান থেকে উধাও হয়ে যায়। ইব্রাহিম বুঝতে পেরেছিল এই বাড়ি সাধারণ কোনো বাড়ি নয়, এখানে বিপদ আছে। তাই সে গাড়ির ভেতরে ঢুকে হর্ন দিতে থাকে, যাতে করে বাকিরা বুঝতে পারে বিপদের সম্পর্কে। এটাই ছিল তাদের জন্য সংকেত।
আর এই সংকেত শুনে তাদের সাথে সাথে বেরিয়ে আসার কথা, তবে তাদের কোনো খবর নেই। অন্যদিকে ওসমান এত কিছু জানতো না। যেহেতু ওই ঘরে আর কেউই ছিল না, তাই সে এখানে দিব্যি এক বোতল মদ নিয়ে বসে পড়ে আরাম করে। তারা যেন ইব্রাহিমের সংকেত শুনতেই পারছিল না, যা দেখে ইব্রাহিম এবার ভেতরে ঢুকে পড়ে এবং বাকিদেরকে খুঁজতে থাকে পুরো বাড়িতে। রেজা একটি ঘরে একা ছিল। দেখে মনে হচ্ছিল এটা কোনো বাচ্চার ঘর। সেখানে একটা বল তার পায়ের কাছে গড়িয়ে আসে। তা দেখার জন্য সে নিচে হতেই বিছানার নিচ থেকে দুটো হাত এসে তার পা জড়িয়ে ধরে। এর ফলে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং ঘর থেকে বেরিয়ে যায়। সে যখন বারান্দা দিয়ে হাঁটতে থাকে তখন তার কাঁধ ভীষণ ভারী অনুভব হতে থাকে। বারান্দায় সে নাই নামের ওই মেয়েটির বিভিন্ন ছবি দেখতে পায়। এক এক ছবিতে সে এক একজন পুরুষের সাথে ছিল, আর এরা ছিল এই দেশের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি। ইব্রাহিম ওই সময় রেজাকে দেখতে পায়। সেই সাথে দেখতে পায় রেজার কাঁধের উপর দাঁড়িয়ে থাকা দুটো ভয়ানক পা। ইব্রাহিম ছিল শামানের ছেলে, সেই সাথে সে নিজেও শামান ছিল, তাই সে অনেক কিছুই দেখতে পাচ্ছিল। ইব্রাহিম রেজাকে বারবার ডাকে, তবে সে শুনতে পায় না। তখন ইব্রাহিম এগিয়ে গিয়ে একটা কাপড় দিয়ে তার কাঁধের উপর বাড়ি দেয় এবং তখনই পাগুলো উধাও হয়ে যায়। তখন রেজা বলে তার কাঁধ অনেক ভারী লাগছিল, এখন হঠাৎ করে হালকা লাগছে কেন? তার কথার কোনো উত্তর না দিয়ে ইব্রাহিম হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করে সে এখানে একা কি করছে, বাকিরা কোথায়? ওসমান বসে বসে তার মদ এনজয় করছিল। তখনই সালমান সামিরকে সেখানে নিয়ে আসে। সালমান এখানে সামিরের ব্যাপারে তাকে খুলে বলে যে সে নাকি একটা বাচ্চা মেয়ের সাথে বাজে কাজ করতে চাইছিল। ওসমান তখন তাকে বলে যে তারা এখানে স্বর্ণ খুঁজতে এসেছে, অন্য কিছু না। সে কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছে? তখন সালমান বলে তাহলে তারা তো একেই জিজ্ঞাসা করতে পারে স্বর্ণগুলো কোথায় আছে, ব্যাপারটা তাদের জন্য সহজ হবে। সালমান এখানে সামিরকে চেয়ারে বেঁধে ফেলে আর এরপর মারধর করে জিজ্ঞাসা করতে থাকে স্বর্ণ কোথায় আছে। সামির মোটেও ভয় পায় না, বরং সে প্রচণ্ড হাসতে থাকে। হাসতে হাসতে সে বলে তারা বেশ মজার কথা বলছে। সালমান তখন আবারও জিজ্ঞাসা করলে সামির বলে তারা ভুল সময়ে ভুল বাড়িতে চুরি করতে এসেছে, তাদের ভাগ্যে যা হতে চলেছে তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এর মধ্যে রেজা এবং ইব্রাহিমও চলে আসে। এবার ওসমান সামিরকে জিজ্ঞাসা করে এই বাড়ির গুন্দিক কোথায়, নাই কোথায় আছে? সামির বলে নাই গত 3 দিন 3 রাত ধরে ঘুমিয়ে আছে। কোথায় ঘুমিয়ে আছে তা সামির বলে না, বরং ব্যাপারটা যেন লুকাতে থাকে। রেজা এসে বলে যে সে একটি ছোট বাচ্চাকে দেখেছে যার মাথা নেই। এছাড়া সবকিছু মিলিয়ে এখানকার পরিস্থিতি বেশ একটা ভালো না, তাই তাদের যা করতে হবে তা দ্রুত করতে হবে। আমরা তখন নাইর এক ঝলক দেখতে পাই, যে একটা বিশাল বড় বাথটাবে ঘুমিয়েছিল। তার চামড়া সাপের চামড়ার মতো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছিল যে সে কোনো সাধারণ মানুষ নয়। ওই সময় ওসমানের চোখ যায় বড় ওই ছবিটির দিকে। সে মন দিয়ে ছবিটি দেখতে শুরু করে এবং এতে চমকে যায় সামির, কেননা ওসমান এই ছবিতে একটা বাটন খুঁজে পেয়েছিল, যা টিপ দিতেই ছবিটি ঘরঘর করে সরে যায়। ভেতরে একটা সিঁড়ি দেখা যায়। তারা নামার আগেই সামির তাদের উপর হামলে পড়ে। সে যেন তাদের কাছ থেকে কিছু একটা লুকাতে চাইছিল। তারা সকলে মিলে তাকে কোনো মতে কুপকাত করে, আর এরপর তারা সিঁড়ি দিয়ে নামতে থাকে। জায়গাটা কেমন যেন ঘুমটো, বাতাসে অদ্ভুত এক গন্ধ। নামতে নামতে গলির ধারে আসে এবং একটি দরজা পায় তারা। দরজা খুলতেই তারা হতভম্ব হয়ে যায়। এই ঘরটিতে ছিল সারি সারি গোল্ড বার এবং অলংকার, যার মাঝখানে থাকা একটা বাথটাবে একজন মহিলাকে তারা দেখতে পায়, যে দেখতে অনেকটা সাপের মতো। তার যেন সাপের মতোই খোলস ছাড়ানো হচ্ছে। তারা এইসব নিয়ে না ভেবে দ্রুত গয়নাগুলো তাদের ব্যাগে ভরতে শুরু করে। সবকিছু নিয়ে দ্রুত তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। অন্যদিকে সামিরকে দেখা যায় যে কিনা নিচে পড়ে থাকা কিছুটা রক্ত নিয়ে একটা মন্ত্র পড়তে থাকে। মন্ত্র পড়ার তালে তালে ধীরে ধীরে ঘুম ভাঙে নাইর। চোরের দল তার লক্ষ্য করে না। তারা দ্রুত গোল্ড নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন সালমান বলে যে ওই ছোট্ট মেয়েটিকে সে তার সাথে নিয়ে যাবে। বেচারি একা একা এখানে কি করবে? ওসমান বলে তারা এখানে চুরি করতে এসেছে, সে অন্য কিছু নিয়ে যেন এখন না ভাবে, এতে করে তারা সকলে বিপদে পড়তে পারে। তখন সালমান বলে সে একাই মেয়েটিকে নিয়ে আসবে, তারা যেন বাইরে চলে যায়। ওসমান তাকে একা ছাড়তে রাজি ছিল না, তাই তারা দুজন মিলে বাচ্চাটির ঘরে যায়। বাকি দুজনকে সব ব্যাগগুলো দিয়ে গাড়িতে গিয়ে উঠে পড়তে বলে।
এখন এই বিশেষ ঘরে গিয়ে দেখা যায় সেখানে কোনো মেয়ে নেই। সালমান বলে যে সে নিশ্চিত মেয়েটিকে সে এখানেই দেখেছিল। তারা দুজন মিলে মেয়েটির ব্যাপারে ভাবতে থাকে এবং তাকে খুঁজতে থাকে। এদিকে তাদের দেরি হওয়ায় ইব্রাহিমের অনেক চিন্তা হচ্ছিল, কেননা সে তো অলরেডি জানতো যে এখানে তারা যা দেখতে পাচ্ছে তার থেকেও বেশি বড় বিপদ অপেক্ষা করছে। তাই সে ভেতরে গিয়ে চেক করতে চায় এবং তাদেরকে নিরাপদে বের করে আনতে চেষ্টা করতে চায়। তাই সে রেজাকে গাড়িতেই অপেক্ষা করতে বলে। একথা শুনে রেজার মুখে হাসি ফুটে ওঠে। সে তাকে যেতে বলে। তার পরিকল্পনা সবাই চলে গেলে সে গাড়ি নিয়ে এখান থেকে চম্পট দিবে। তবে ইব্রাহিম সেখান থেকে ভেতরে যাওয়ার পর সে ড্রাইভিং সিটে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে তো হুইলই নেই, অর্থাৎ সে চাইলেও গাড়িটি চালিয়ে এখান থেকে পালাতে পারবে না। হুইলটা আসলে ইব্রাহিমই খুলে নিয়ে গিয়েছিল। অল্প বয়সী হলেও ইব্রাহিমের বুদ্ধি দেখে সে অবাক হয়। এখন যেহেতু সে এখান থেকে পালাতে পারছে না এবং তার একা একা থাকতে এখানে বেশ ভয়ও লাগছে, তাই সে মনে মনে বলতে থাকে এই নির্জন জায়গায় তাদের ব্যাগ নিতে কেই বা আসবে, কেউ হয়তো বা চুরি করবে না। একথা ভেবে সে ব্যাগ এবং গাড়ি রেখে আবারও নিজে ভেতরে চলে যায়, কারণ তার বাইরে একা থাকতে ভীষণ ভয় লাগছিল। ভেতরে গিয়ে কাউকে না দেখে তার আরও বেশি ভয় লাগছিল। হঠাৎ করেই তার কাঁধে কেউ একজন হাত দিলে সে ভীষণভাবে চমকে ওঠে। পেছনে ফিরে সে দেখতে পায় সেখানে ইব্রাহিম দাঁড়িয়ে আছে। ইব্রাহিম এখানে তাকে ইশারায় দেখায় দরজার অপর পাশ থেকে শব্দ হচ্ছে। তারা সেদিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং সালমানকে দেখতে পায় যে কিনা তাদের দিকে পিস্তল তাক করেছিল। যাই হোক, ভুল বুঝতে পেরে তারা আবারও অগ্রসর হয়। ওসমানও ততক্ষণে সেখানে চলে আসে। তারা যাওয়ার জন্য পা বাড়ালে ইব্রাহিম জিজ্ঞাসা করে তারা কোনো শব্দ শুনতে পাচ্ছে কিনা। ওসমান বলে অনেক হয়েছে, শব্দ হোক বা না হোক, যাই হোক না কেন এখন তারা ফিরে যাবে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়, চারিদিক হয়ে পড়ে অন্ধকার। ফ্ল্যাশলাইট জ্বালালে দূরে একজন মহিলাকে তারা নাচতে দেখতে পায়। ভয় পেয়ে সালমান তার দিকে গুলি ছোড়ে। পরক্ষণেই সেখানে আর কাউকেই দেখা যায় না। রেজা ভীষণ ভয় পাচ্ছিল। সে বারবার বলতে থাকে ফিরে যাওয়ার কথা। তারা ফিরে যাওয়ার রাস্তা খুঁজছিল, তবে রাস্তা কিছুতেই তারা খুঁজে পায় না। হঠাৎই আলো চলে আসে এবং তারা তাদের সামনে অতীব সুন্দরী নায়ীকে দেখতে পায়। নায়ী এখানে রহস্যজনকভাবে জিজ্ঞাসা করে বিনা আমন্ত্রণে অতিথিরা এখানে কেন এসেছে আর তারা গোল্ডগুলো কোথায় নিয়ে যেতে চায়। সালমান তাকে সরাসরি গুলি করে দেয়। গুলি লাগায় সে মাটিতে পড়ে যায়। সালমান তখন পেছনে ফিরতেই সোফাতে তাকে বসে থাকতে দেখতে পায়। ফলে তার আর বুঝতে বাকি থাকে না যে নায়ীকে মারা এত সহজ হবে না। তাও সে তার দিকে গুলি করে। নায়ী উধাও হয়ে যায় এবং সালমানের পেছনে চলে আসে। তার গায়ের কাপড় দিয়ে নায়ী সালমানের গলায় বাড়ি দেয় এবং তার কাপড় ছুরির মতো করে তার গলা কেটে ফেলে। নায়ী তখন ভয়ানকভাবে তার মাথায় টেনে নিয়ে রক্ত খেতে থাকে আর এরপর উধাও হয়ে যায়। এই ঘটনায় তিনজন প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। তাদের এক বন্ধু তাদের সামনেই নিহত হয়েছে, তাও এত ভয়ানকভাবে, কোনো এক ভয়ানক শক্তি দ্বারা। তারা দরজা খুঁজতে থাকে, তবে দরজা খুঁজে পায় না। তারা বুঝতে পারে তারা নায়ীর হাত থেকে এত সহজে বাঁচতে পারবে না। রেজা এবং ওসমান দুজনই একটি আলমারিতে লুকিয়ে পড়ে। ওসমান এখানে রেজাকে জিজ্ঞাসা করে গাড়ি কোথায় রয়েছে। রেজা উত্তরে বলে গাড়ি বাইরে রয়েছে, কিন্তু ইব্রাহিম গাড়ির হুইল লুকিয়ে ফেলেছে। ওসমান তখন তাকে চুপ করতে বলে, কারণ সেই ঘরে নায়ী চলে এসেছিল। ওসমান রেজাকে নিঃশ্বাস নিতেও নিষেধ করে, যাতে করে কোনো শব্দই না হয়। এক সময় নায়ী তাদেরকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। দুজনেতে করে হাঁপ ছেড়ে বাঁচে এবং আলমারি থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসে। রেজা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করে এটি কোন জায়গা, সে তাদেরকে এখানে কেন নিয়ে এসেছে। ওসমান নিজেও ঠিকমতো করে কিছুই জানতো না। অন্যদিকে এবার নায়ী ইব্রাহিমকে খুঁজতে থাকে। সে তার আসল নাম ইব্রাহিম বলে ডাকতে থাকে। ইব্রাহিম চুপচাপ লুকিয়ে থাকে এবং ভয়ে ভয়ে ওই মহিলাকে দেখতে থাকে। নায়ী চলে যায়, কিন্তু আতঙ্ক কাটে না। সে তার পেছনে কাফনে মোড়া ওই পচংকে দেখতে পায়, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে সে কোনো মতে নিজেকে সামলে তার বাবার বই বের করে নেয় এবং আত্মাটি উধাও হয়ে যায়। অন্যদিকে বাড়িতে আমরা মারিয়ামকে দেখতে পাই, যার কিনা একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে। তার ইব্রাহিমের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল, তাই সে ইব্রাহিমের কোম্পানিতে কল করে। তবে সেখান থেকে সে জানতে পারে ইব্রাহিম তো আজ কাজেই যায়নি, বিকালেই ছুটি নিয়েছে।
অথচ ইব্রাহিম তাকে বলে গিয়েছে যে সে কাজে যাচ্ছে। এতে করে মারিয়াম আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। ইব্রাহিম কোথায় গেল তাকে না বলে। এমনটা তো সে কখনোই করে না। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এদিকে রেজা নাইকে আবারও দেখতে পায় এবং লুকাতে যায়। সে এক বাক্সের ভেতরে লুকাতে যায়। তবে সেখানে তো আগে থেকেই ওসমান লুকিয়েছিল, যে কারণে জায়গা না পেয়ে সে খাটের নিচে লুকিয়ে পড়ে। নাই তখন ঘরের ভেতরে প্রবেশ করে এবং বলে সে তার গন্ধ পাচ্ছে। রেজা যে কোথায় লুকিয়ে আছে এটা খুঁজে বের করতে তার মুহূর্তও সময় লাগে না। সে তাকে খাটের নিচ থেকে বের করে ফেলে। নাই এখানে তার চুলের মুঠো ধরে টেনে নিয়ে যায়। রেজার সাহায্য চায়, তবে ওসমান বের হয় না। আর এরপর যখন নাই সেখান থেকে চলে যায় তখন সে বের হয়ে আসে এবং হাঁপ ছেড়ে বাঁচে। তখনই তার মাথায় আঘাত করে সামির তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ইব্রাহিমকে একটা সমুদ্রের তীরে দেখা যায়। নাই তখন তার সামনে আসে এবং তাকে নিজের লেজ দিয়ে পেঁচিয়ে ধরে। নাই এখানে তাকে বলে সে সবার চাইতে আলাদা, সে স্পেশাল। একথা বলে সে তার ঘনিষ্ঠ হতে চায়। তখনই ঘুম ভেঙে যায় ইব্রাহিমের। সে এই দুঃস্বপ্ন দেখছিল। ঘুম ভাঙতে সে সামনে ওই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়, যাকে সালমান প্রথমে দেখেছিল। তবে তার ব্যাপারে তো ইব্রাহিম অত ভালো জানতো না। তাই সে জিজ্ঞাসা করে মেয়েটি কে, সে এখানে কিভাবে এলো, আর সে ঠিক আছে কিনা। তবে এটি তো কোনো মেয়ে ছিল না, বরং ছিল একজন ছেলে, যে কিনা মেয়ের পোশাক পরে মেয়ে সেজেছিল। সে এখানে বলে গুন্তিক তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে এবং তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। এখানে কেউ তাকে পছন্দ করে না। সে যেখানেই যায় সেখানেই তাকে টর্চার করা হয়। ইব্রাহিম বলে সে যেন চিন্তা না করে। ইব্রাহিম ঠিকই ছেলেটিকে তার সাথে করে বাইরে নিয়ে যাবে। সে ইব্রাহিমের সাথে ভালো থাকবে। তখন ছেলেটি বলে সবাই একই কথা বলে, কিন্তু কেউ তার কথা রাখে না। এই কথা বলতে বলতে সে তার মাথার পরচুলা খুলে ফেলে। এর ফলে ইব্রাহিমও বুঝতে পারে যে এটা আসলে মেয়ে নয়, বরং এটা ছিল একটা ছেলে। ছেলেটিকে দেখতে যেমন রহস্যজনক ছিল, তার থেকেও বেশি রহস্যজনক ছিল তার কথা। ইব্রাহিম এখানে অবাক হয়ে তার কথা শুনতে থাকে। ছেলেটি রহস্য টেনে বলে সেই মূলত তাদেরকে এখানে ডেকে এনেছে। এই চুরি সেই পরিকল্পনা করেছে। সেই সামির সেজে টনিকে কল করেছিল। টনি জানতে চায় জেনারেল প্রেসিডেন্ট কবে হবে, যেখানে ছেলেটি উত্তরে বলে তার জন্য রক্তিম চন্দ্রিমার দিনে বিশেষ শুক্রবারে জন্ম নেওয়া 4 জন লোককে তার বাড়িতে পাঠাতে হবে। সে তাদের জন্য জানালা খোলা রাখবে। ছেলেটি এই পরিকল্পনা করেছিল কেননা বিশেষ শুক্রবারে জন্ম নেওয়া 4 জন লোকই পারে ওই গুন্দিককে মারতে। তাদেরকে রাজার পুনর্জন্ম ধরা হয়। তবে সমস্যা হয়ে গিয়েছে তখন যখন ইব্রাহিমের বাবা মারা গিয়েছে। অর্থাৎ সালমান, ওসমান এবং রেজা ছিল বিশেষ শুক্রবারে জন্ম নেওয়া, সেই সাথে ইব্রাহিমের বাবাও। তবে যেহেতু সে মারা গিয়েছিল তাই তার বদলে এসেছিল ইব্রাহিম। আর এই কারণেই হিসাবের গরমিল হয়েছে। ছেলেটি ইব্রাহিমকে এও বলে যে যদি গুন্দিক বিশেষ শুক্রবারে জন্ম নেওয়া কারোর রক্ত পান করতে পারে তাহলে সে আরও শক্তিশালী হয়ে যাবে। আর এটা তো অলরেডি হয়ে গিয়েছে, যে কারণে ইব্রাহিম একটু ভয় পেয়ে যায়। এই সব কিছু সে বুঝে উঠতেও পারছিল না। তার জন্ম তো শুক্রবারে না, সে কেন এইসবে ফেসে গেল। তখন তাকে অবাক করে দিয়ে ছেলেটি একটি পেন্সিল নিজের চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। ইব্রাহিম এতে করে হতভম্ব হয়ে যায়। তখন ছেলেটি তাকে বলে তাকে ওই বাথটাবে রেখে আসতে, যেখানে নাই শুয়েছিল। ইব্রাহিম ছেলেটিকে কোলে তুলে সেখানে নিয়ে যায়। অন্যদিকে আমরা বিশেষ ওই টর্চার রুমকে দেখতে পাই, যেখানে নাই রেজা এবং ওসমানকে নিয়ে গিয়ে শুইয়ে রেখেছিল। এখানেই মূলত তারা মানুষ কাটাকাটি করে। নাই সেখানে আসে এবং সে ভয়ানক অঙ্গভঙ্গি করতে থাকে। সে সামিরকে নিয়ে রেজার হাত পা কাটতে যায়, কারণ সে তার রক্ত খেতে চায়। সামির তখন বলে শুক্রবারে রাজারা জন্ম নেয়, রাজরক্ত গুন্দিকের ভীষণ প্রয়োজন। তারা যখন এই সকল কথা এবং কাজে ব্যস্ত তখন আমরা দেখতে পাই একটা পিন দিয়ে ওসমান তার হাতের বাঁধন খুলে ফেলেছে। সে প্রথমে নাইকে গুলি করে, তবে এতে কোনো লাভ হয় না। আর এরপর সে সামিরকে গুলি করে সেখান থেকে পালায়। সামির যেহেতু সাধারণ মানুষ ছিল তাই সে সেখানেই মারা যায়। এতে করে গুন্দিক একদমই হতভম্ব হয়ে যায়। সামিরই তার হয়ে সব কাজ করত, যে কারণে সে আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। এদিকে ইব্রাহিমকে দেখা যায় যে কিনা ওই ছেলেটিকে ওই ঘরটিতে নিয়ে যায় এবং ট্যাবের ভেতরে শুইয়ে দেয়। তখনই সে ট্যাবের পেছনে বিরাট লাল কাপড় দিয়ে কিছু একটা ঢাকা দেখতে পায়। কাপড় সরাতেই এক বৃদ্ধাকে সেখানে দেখা যায়, যাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল। এই বৃদ্ধাকে এর আগেও ইব্রাহিম গাড়িতে দেখেছিল,
যে কিনা তখন তাকে ভয় দেখিয়েছিল। বৃদ্ধা তাকে বলে সেই আসল নাই। ওই নাই তাকে ধোঁকা দিয়ে এখানে বন্দি করেছে এবং তার রূপ নিয়েছে। এই বাচ্চা ছেলেটি এখন একইভাবে তাকে ধোঁকা দিতে চলেছে, আর এই কাজে তাদের তার সাহায্যের প্রয়োজন। বৃদ্ধা এখানে আরও জানায় যে যত মানুষকে মারা হয় তাদের রক্ত তার শরীরে আসে এবং তার কাছ থেকে রক্ত নিয়েই ওই নকল নাই বেঁচে থাকে। বৃদ্ধা এখানে ইব্রাহিমকে সেখানে থাকা একটা লিভারে চাপ দিতে বলে। ইব্রাহিম ইতস্তত করতে থাকে। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত অনেক সংকোচের পর সে ওই বৃদ্ধার কথা মতো কাজ করে, যার ফলে ওই ছেলেটির গায়ে সব জমে থাকা রক্ত এসে পড়ে। এটা দেখে বৃদ্ধা গন্তিক খুশিতে হাসতে থাকে। তাদের বিজয় বুঝি শুরু হয়ে গেল। অন্যদিকে এইসব ব্যাপারে না জানা ওই নাইকে দেখা যায়, যে কিনা ওসমানের নাম ধরে ডাকতে থাকে। ওসমান তখন প্রাণের ভয়ে লুকিয়ে থাকে, তবে নাই শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করে। ওসমানও প্রস্তুত হয়েছিল। সে নাইয়ের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। সে বিশ্বাসও করতে পারে না যে সে নাইকে মেরে ফেলেছে। এখন সে বেরিয়ে আসছিল, ওই সময় আমরা দেখতে পাই সে অলরেডি অনেকটা আহত হয়েছে। ব্যথায় কাতরাতে কাতরাতে সে নিজের মৃত স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী এখানে তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। ওসমান স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই সে বুঝতে পারে এটা তার স্ত্রী নয়, বরং এটি হলো নাই, যে কিনা ছদ্মবেশে তার কাছে এসেছে। ওসমান বুঝতে পারে নাইকে মারা সম্ভবই না। নাই তখন তার ধারালো নখ দিয়ে ওসমানকে আঘাত করে, আর এর ফলে সে সেখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে ট্যাক্সি ধরে সেখানে এসে পৌঁছেছিল মারিয়াম। সে ইব্রাহিমের ফোনের লাস্ট লোকেশন থেকে এই বাড়ি সম্পর্কে জানতে পেরেছিল। মারিয়াম ট্যাক্সি ড্রাইভারকে বলে এখানেই অপেক্ষা করতে। মারিয়াম তার স্বামীর খবর নিয়ে এখানে চলে আসবে। তবে ট্যাক্সি ড্রাইভার সেখানে পচংদেরকে দেখতে পায়, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বৃদ্ধা গুন্দিককে দেখা যায়, যে কিনা ইব্রাহিমকে বলে তাদের তার রক্তের প্রয়োজন। সে শুক্রবারে জন্ম না নিলেও সে নিজেই বিশেষ একজন, কারণ সে বিশেষ শনিবারে জন্ম নিয়েছে। যারা এই দিনে জন্ম নেয় তারা ক্ষমতাসীন হিসাবে পরিচিত। এই বলে বৃদ্ধা ইব্রাহিমকে আঘাত করে। এতে করে সে অনেকটা ব্যথা পায় এবং তার রক্ত বেরিয়ে এসে সেই ট্যাবে গিয়ে পড়ে। ট্যাবে তখন ওই রক্তমাখা ছেলেটি পড়েছিল ঠিক সেইভাবে যেভাবে বাচ্চারা মাতৃগর্ভে থাকে। বৃদ্ধা বলে ওঠে তারা যে ক্রিয়েচারের অপেক্ষায় আছে সেই ক্রিয়েচার যেন জন্ম নেয়। তখনই একটা রক্তাক্ত বাচ্চার থলির মতো পর্দা ছিঁড়ে বেরিয়ে আসে ওই বাচ্চাটি। দেখা যায় এটি তো আগের ওই ছোট ছেলেটি নেই, বরং পরিণত হয়েছে এক ভয়ানক একচোখা দানবে। নাই এখানে তাকে নিজের ছেলে বলে সম্বোধন করে এগিয়ে আসে। তবে সেই ক্রিয়েচার বা দানব তার গলা চেপে ধরে এবং তাকে সেখানেই শেষ করে দেয়। যাকে কেউ মারতে পারেনি তাকে সে মেরে ফেলে। আমরা জানতে পারি এই বৃদ্ধা গুন্তিকের ছেলেই হলো ওই ছেলেটি, যার একটি বিশেষ ক্ষমতা রয়েছে, আর এই ক্ষমতা প্রকাশ করার জন্য তাদের বিশেষ কিছু মানুষের রক্তের প্রয়োজন। আর এই উদ্দেশ্যেই বৃদ্ধা এবং তার ছেলে এদের সবাইকে এখানে নিয়ে আসার পরিকল্পনা করেছিল। এতে তারা নতুন গুন্তিককে মারতে পারবে এবং নিজেরা হতে পারবে মহাশক্তিশালী। তবে এইদিকে পরিকল্পনার বাইরে মারিয়াম সেখানে চলে এসেছিল, যে কিনা ইব্রাহিমের কোনো রকম সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে একসময় চলে আসে সেই জায়গায় যেখানে এত সব কিছু ঘটেছে। ওই দানব ধীরে ধীরে বেরিয়ে আসে। মারিয়াম তাকে দেখে জিজ্ঞাসা করতে থাকে এইসব কি হচ্ছে। তখন ইব্রাহিম স্ত্রীকে দেখে ছুটে আসে এবং তাকে জড়িয়ে ধরে নিয়ে সেখান থেকে যেতে থাকে। বৃদ্ধা তখন বলে তার ছেলে যদি আজ রাতে একটা নবজাতকের বাচ্চা খেতে পারে তাহলে সে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে এবং সেই সাথে সে অমরও হয়ে যাবে। এরপর আর তাদের পাইকে। এসব শুনে ইব্রাহিম আরও বেশি ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে ছুটে পালাতে আরম্ভ করে। পালাতে পালাতে তারা একটা স্থানে দেখতে পায় ওসমানকে। মারিয়াম বাবাকে দেখে ছুটে চলে যায় তার কাছে। ইব্রাহিম বুঝতে পারে ওসমান স্বাভাবিক নয়, সে মারা গিয়েছে এবং জম্বির মতো কিছু একটাই পরিণত হয়েছে। ওসমান এখানে তার মেয়ের গলা চেপে ধরে, তবে মারিয়াম এখানে কোনো মতে তার বাবার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। সে বারবার বলতে থাকে সে তারই মেয়ে, তারই আদরের মেয়ে। হিংস্রতার কাছে বাবার ভালোবাসা জয়ী হয়। কিছু সময়ের জন্য হুঁশে এসে ওসমান তাকে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে বলে। মারিয়াম কিছুতেই বাবাকে ছেড়ে যেতে চাইছিল না, তবে ইব্রাহিম এখানে জোর করে তাকে নিয়ে যায়। আর এরপর সামির তাদের সামনে পড়ে। সেও জম্বির মতো কিছু একটাই পরিণত হয়েছিল।
সব মৃতরাই জীবিত হয়ে গিয়েছে, তবে তারা কেউই আর স্বাভাবিক নেই। এরই মধ্যে ইব্রাহিম মারিয়ামকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। তখনই মারিয়ামের শুরু হয়ে যায় প্রসব যন্ত্রণা। ওই সময় তারা কোনো মতে বাথটাবের ভেতরে বাচ্চার ডেলিভারির চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর ফাইনালি মারিয়াম এখানে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। ইব্রাহিম এখানে তার বাচ্চাকে কোলে নিয়ে বলে সে তার কিছুই হতে দিবে না। তখনই ওই ভয়ানক দানবটি সেখানে চলে আসে। সে ইব্রাহিমকে প্রচণ্ড মারধর করে এবং তার বাচ্চাটি তার হাত থেকে ছিনিয়ে নেয়। ইব্রাহিম এবং মরিয়াম অনেক বাধা দিয়েও কিছুই করতে পারে না। দানবটি এখানে তাদের সামনেই তাদের সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে গিলে খেয়ে ফেলে। অন্যদিকে ওই সময় আমরা ওই বৃদ্ধাকে দেখতে পাই, যে কিনা বাচ্চাটির কান্না শুনে বলে ওঠে এই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা নয়, বরং সে একজন মাসিয়া হতে চলেছে। তা না হলে তার বাবার নাম ইব্রাহিম এবং মায়ের নাম মারিয়াম হতো না। ফলে ওই বৃদ্ধা এখানে ভয় পেয়ে যায়। সে ওই দানবকে সাবধান করতে চাইছিল, তবে অনেক বেশি দেরি করে ফেলেছিল। ওই দানবটি তো বাচ্চাটি খেয়ে ফেলেছিল। আর এরই মাঝে দানবটির শরীরের মধ্যে যেন অদ্ভুত কিছু ঘটতে থাকে। ভয়ানকভাবে বিস্ফোরিত হয় তার শরীর। সে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং বাচ্চাটা একেবারে স্বাভাবিক থাকে। মারিয়াম এবং ইব্রাহিম তাদের বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ে। তাদের বাবাকে হারালেও এখন তাদের সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। তারা এখন তাদের সন্তানকে নিয়ে সুখে থাকবে। গল্পের শেষ দৃশ্যে আমরা খুব সুন্দরী আরেকজন গুন্তিককে দেখতে পাই, যাকে দেখে আমরা বুঝতে পারি এটাই হলো ওই বৃদ্ধা গুন্তিক, যে কিনা কালো জাদু এবং মানুষের স্যাক্রিফাইস নিয়ে নিয়ে আবারও যুবতী হয়ে গিয়েছে। এখন আবারও সে নতুন শিকারের অপেক্ষায় রয়েছে। আর এরই সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সেই সাথে আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।